আজ আমরা অধ্যায় 2.3 বংশগতি ও পরিবেশের প্রভাব ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এই অধ্যায়ে কোনো একজন শিক্ষার্থীর উপর বংশগতির প্রভাব, তার উপর পরিবেশের প্রভাব এবং এর শিক্ষাগত তাৎপর্য, অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী বা ব্যক্তিকে সর্বোচ্চ বিকাশের স্তরে উপনীত করার ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ সম্পর্কিত যে জ্ঞান সেটা কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখো, এই যে বংশগতি বা হেরিডিটি কাকে বলে? বলা হচ্ছে যে জন্মগত সূত্রে আমরা যা পাই, বাবা মার কাছ থেকে জন্মসূত্রে যে সমস্ত বৈশিষ্ট্য কোনো একজন সন্তান পায় তাকেই বলা হয় বংশগতি। এই বংশগতি মূলত দুই ধরনের হয়, জৈবিক বংশগতি বা এটাকে বলা হয় বায়োলজিক্যাল হেরিডিটি, অর্থাৎ যে জীব দেহজাত যে সমস্ত বৈশিষ্ট্য বাবা মার কাছ থেকে সন্তানের দেহে সঞ্চারিত হয় তাকে আমরা বলছি জৈবিক বংশগতি বা বায়োলজিক্যাল হেরিডিটি। এটা কিন্তু স্ট্যাটিক বা স্থির বা ফিক্সড। এই যে বংশগতি বা বায়োলজিক্যাল হেরিডিটি, এটাকে কিন্তু চেঞ্জ করা যায় না। এটা বাবা মার কাছ থেকে একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সন্তানদের দেহে সঞ্চারিত হয়, এটা পরবর্তীকালে এটার আর পরিবর্তন ঘটানো যায় না। এই যে জৈবিক বংশগতি, এটাকেও আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হলো দেহগত বংশগতি, যে কোনো একজন সন্তানের দৈহিক আকৃতি কীরকম হবে, তার গায়ের রং কেমন হবে, চুলের রং কীরকম হবে, সেগুলো কিন্তু এই দেহগত বংশগতি নির্ধারণ করে। দুই হচ্ছে মানসিক বংশগতি, যে তার মানসিক অবস্থা কীরকম হবে, তার যে বিভিন্ন প্রবৃত্তিগুলো বা প্রক্ষোভগুলো, রাগ, ভয়, ঈর্ষা ইত্যাদি যে মানসিক গুণগুলো, চিন্তন কিভাবে চিন্তা করবে, বুদ্ধি কতটা হবে, ইচ্ছা এবং বিশেষ ক্ষেত্রে দক্ষতা কতটা থাকবে, এগুলো কিন্তু মানসিক বংশগতির দ্বারাই নির্ধারিত হয়। এছাড়াও রয়েছে মন প্রকৃতিগত বংশগতি, অর্থাৎ মানসিক ও দৈহিক দুই রকমের বৈশিষ্ট্যের সমন্বয়, অর্থাৎ কোনো একজন বাচ্চার মুড কীরকম থাকবে সেটা কিন্তু নির্ধারণ হয় এই মন ও প্রকৃতিগত বংশগতির দ্বারা। এরপর আসে দেখো সামাজিক বংশগতি বা সোশ্যাল হেরিডিটি। এই ব্যাপারটা কি, যে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে বিভিন্ন রকমের যে সামাজিক রীতি নীতি, সামাজিক প্রথা, এছাড়াও বিভিন্ন রকমের যে দক্ষতা, এগুলো আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। এটাকেই বলা হচ্ছে সামাজিক বংশগতি বা সোশ্যাল হেরিডিটি। তাহলে বংশগতি মূলত দুই প্রকারের, জৈবিক বংশগতি এবং সামাজিক বংশগতি। বাবা মার কাছ থেকে যে সমস্ত বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে বাহিত হয় সেই সমস্ত বংশগতিকেই বলা হচ্ছে জন্মসূত্রে, তাদেরকেই বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এরপর আসি আমরা বংশগতির নীতি বা লজ অফ হেরিডিটি। এখানে দুটো গুরুত্বপূর্ণ নীতি দেখা যায়। একটাকে বলা হয় সাদৃশ্যের নীতি, লাইক বি গেটস লাইক, অর্থাৎ সমজাতীয় প্রাণী সমজাতীয় প্রাণীরই জন্ম দেয়। মানুষের শিশু মানুষই হয়, আর বিড়ালের বাচ্চা বিড়ালই হয়। এরপর হচ্ছে বৈচিত্র্যের নীতি বা ভ্যারিয়েবিলিটি অফ ইনহেরিটেন্স। এখানে বলা হচ্ছে যে যদিও আমরা দেখি যে সমজাতীয় প্রাণী সমজাতীয় প্রাণীরই জন্ম দেয়, কিন্তু এমন অনেক দৃষ্টান্ত দেখা যায়, উদাহরণ দেখা যায়, যেখানে দেখা যায় যে বাবা মার কিন্তু উন্নত বুদ্ধিসম্পন্ন বাবা মা, তার সন্তানও দেখা যায় অনেক সময় স্বল্প বুদ্ধিসম্পন্ন হতে পারে। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে বৈচিত্র্য নীতি বা ভ্যারিয়েবিলিটি অফ ইনহেরিটেন্স। এরপর আসে দেখো বংশধারার কৌশল, কিভাবে বাবা মা থেকে সন্তান সন্ততিতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রবাহিত হয় বা আসে, পরিবাহিত হয়। মানব দেহে অবস্থিত ক্রোমোজোমই বংশগত বৈশিষ্ট্য পিতা মাতা থেকে সন্তানদের দেহে সঞ্চারিত করে বা বহন করে নিয়ে আসে। তাহলে মানুষের দেহে কতগুলো ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। এটাকে কিন্তু কোয়েশ্চেন আসে, এই অংশটা একটু ভালো করে দেখো। মানুষের প্রত্যেকটা কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে এই যে 22 জোড়া যে ক্রোমোজোম, সেগুলোকে বলা হয় অযৌন ক্রোমোজোম বা অটোজোম। কিন্তু এই যে 23 নম্বর যে জোড়াটা, সেটাকে বলা হয় যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, যার দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারিত হয়। দেখো, মায়ের কাছে কিন্তু এক ধরনেরই ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। পিতার কাছে দুই ধরনের ক্রোমোজোম থাকে, এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম। মায়ের এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি পিতার এক্স ক্রোমোজোম যুক্ত হয়, তাহলে যে সন্তান, তার ক্রোমোজোম হয় এক্স এক্স এবং সেটা কন্যা সন্তান হয় বা মেয়ে হয়।
আর মায়ের এক্স ক্রোমোসোমের সঙ্গে যদি পিতার ওয়াই ক্রোমোসোম যুক্ত হয় তখন কিন্তু এক্স ওয়াই ক্রোমোসোম অর্থাৎ পুত্র সন্তানের জন্ম হয়। তাহলে এই যে দেখা গেল যে 23 জোড়া ক্রোমোসোম, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অযৌন ক্রোমোসোম বা অটোসোম। এগুলো একই রকমের বিভিন্ন দেহগত বৈশিষ্ট্য নির্ধারণের জন্য এই ক্রোমোসোমগুলো দায়ী। আর এক জোড়া সেটা হচ্ছে সেক্স ক্রোমোসোম বা যৌন ক্রোমোসোম, যেটা কোনো একজন শিশুর লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, অর্থাৎ শিশুটি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা নির্ধারিত হয় এই ক্রোমোসোমের দ্বারা। এরপরে এই যে ক্রোমোসোম ব্যাপারটা কি, এই যে আমাদের বলা হলো যে ক্রোমোসোম হচ্ছে বংশগতির বাহক। বাবা মার কাছ থেকে সন্তানদের দেহে বিভিন্ন বৈশিষ্ট্যের যে সঞ্চারণ ঘটে তা কিন্তু ক্রোমোসোমের মাধ্যমেই ঘটে। তাহলে ক্রোমোসোম কি? দেখো, এই যে কোষের মধ্যে যে জালিকার মতন অংশ থাকে তাকে বলা হয় নিউক্লিয় জালিকা। এখান থেকে উৎপন্ন হয় এই ক্রোমোসোম। এগুলো নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি হয়। নিজেরাই নিজেদের মতন আরও ক্রোমোসোম তৈরি করতে পারে, সুতোর মতো অংশ। এরা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তানদের দেহে বহন করে। এটাকেই বলা হয় ক্রোমোসোম। এই যে ক্রোমোসোম, এটা প্রধানত প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। এই যে নিউক্লিক অ্যাসিড, এটা দু ধরনের, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএ, এর অংশকে বলা হয় জিন, যার মধ্যে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারক যে অংশগুলো সেগুলো থাকে। তাই এখানে ক্রোমোসোমের একটা অংশ ডিএনএ, সেটা আমরা বুঝলাম। এবারে দেখো একটা ছবির মাধ্যমে আমরা বুঝি ব্যাপারটা। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা জীবকোষ। এই জীবকোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে যে সূত্রাকার অংশ এদেরকেই বলা হয় ক্রোমোসোম। দেখো বড় করে এখানে দেখানো হয়েছে এই যে ক্রোমোসোম। এই ক্রোমোসোমের দেখো একটা বাহুকে বড় করে দেখানো হয়েছে। এই যে এই অংশটা, এটাকেই বলা হচ্ছে ডিএনএ, যার মধ্যে থাকে কে জিন। তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে সূত্রাকার অংশ বা জালিকাকার অংশ যাকে বলা হচ্ছে ক্রোমোসোম। সেই ক্রোমোসোমের অংশ হচ্ছে ডিএনএ, যে ডিএনএর মধ্যে থাকে জিন, যা বিভিন্ন বংশগত বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানের দেহে বহন করে নিয়ে আসে। ঠিক আছে, এরপর আমরা আসি দেখো জিন, ডিএনএ এবং জিন। ডিএনএ বলা হলো, ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এটা ডিঅক্সি রাইবোজ শর্করা দিয়ে গঠিত। নিজে নিজেই প্রজননে সক্ষম বা স্বপ্রজননশীল, পরিব্যক্তিতে সক্ষম, তাই বলা হচ্ছে পরিব্যক্তিক্ষম। এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে এক প্রকারের নিউক্লিক অ্যাসিড যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই ডিএনএর মধ্যেই থাকে জিন। তাহলে জিন কি? জিন হলো ডিএনএ বা আরএনএর এমন একটা অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটা পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে সহজ করে বুঝতে গেলে আমরা বুঝতে পারছি যে যে কোনো জীবকোষ, তার মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোসোম, ক্রোমোসোম ডিএনএ এবং আরএনএ দিয়ে গঠিত। এই ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, যা বংশগতির গঠনগত একক হিসেবে কাজ করে এবং বংশগত বৈশিষ্ট্যগুলোকে পিতামাতার দেহ থেকে সন্তানদের দেহে বহন করে নিয়ে আসে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা চলে আসি, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স বা সমকোষী যমজ বলতে আমরা কি বুঝি। সমকোষী যমজ কাকে বলা হয়? দেখো, যে একটাই ডিম্বাণু সেটা নিষিক্ত হচ্ছে, যখন ডিম্বাণু বা ডিম্বকোষ যখন শুক্রাণুর সংস্পর্শে আসে তখন সেটা নিষিক্ত হয়। সেই নিষিক্ত ডিম্বাণু বা এটাকে জাইগোটও বলা হয়। এটা দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো কোষে পরিণত হওয়ার পর কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যখন দুটো পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় তখন তাদেরকে বলা হয় সমকোষী যমজ বা আইডেন্টিক্যাল টুইন্স। তাহলে এই যে সমকোষী যমজ, এক্ষেত্রে দুটো শিশু হলেও তারা কিন্তু সম্পূর্ণ একই বংশধারা নিয়ে আসে। কেন বলো তো? কারণ একটাই নিষিক্ত ডিম্বাণু দুটো ভাগে ভাগ হয়ে দুটো কোষে পরিণত হওয়ার পর কোষ বিভাজনের মাধ্যমে দুটো পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয়। তাহলে যেহেতু একটাই নিষিক্ত ডিম্বাণু দুটো ভাগে ভাগ হচ্ছে, তাই এই শিশু দুটো কিন্তু সম্পূর্ণ একই বংশধারা নিয়ে আসে। ফলে একই বয়সে কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলোও একই হয়। এবং এক্ষেত্রে যে দুটো শিশু হয় তারা হয় দুটোই পুত্র হবে অথবা দুটোই কন্যা হবে, এবং তারা সমজাতীয় সমস্ত বৈশিষ্ট্য বহন করে, এবং তারা সব দিক থেকে প্রায় একই রকমের হয়। পুরোপুরি একই রকমের তো বলা যায় না, কিন্তু প্রায় একই রকমের হয়। এদেরকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স বা সমকোষী যমজ। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাধারণ যমজ, যাদেরকে বলা হয় ফ্রেটার্নাল টুইন্স। এক্ষেত্রে
মায়ের গর্ভস্থ দুটো ডিম্বকোষ দুটো শুক্রাণু বা পুংজনন কোষ দ্বারা নিষিক্ত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আইডেন্টিক্যাল টুইন্সে একটাই ডিম্বকোষ নিষিক্ত হওয়ার পর দুটো ভাগে ভাগ হচ্ছে এবং দুটো পূর্ণাঙ্গ শিশু উৎপন্ন করছে। কিন্তু সাধারণ যমজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়ের দুটো ডিম্বকোষ দুটো পুংজনন কোষ বা শুক্রাণু দ্বারা নিষিক্ত হচ্ছে এবং তারা দুটো পৃথক শিশু হিসেবে বড় হয়ে উঠছে। এদের ক্রোমোজোম ভিন্ন হচ্ছে, তাই বংশধারাও কিন্তু পৃথক হচ্ছে। এদের মধ্যে একটা পুত্র এবং একটা কন্যা কিন্তু হতে পারে। এবং এই যে দুটো শিশু যারা সাধারণ যমজ তারা কিন্তু ভাই বোনের মতনই বড় হয়। এরপর আমরা আসি বংশধারা সম্পর্কে মেন্ডেলের নীতি বা মেন্ডেলস ল অ্যাবাউট হেরিডিটি। মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, যিনি একজন অস্ট্রীয় ধর্মযাজক ছিলেন, তিনি প্রথম এই বংশধারা সম্পর্কে কিন্তু সূত্র দিয়েছিলেন। তার প্রথম সূত্র হচ্ছে পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রেগেশন। এখানে বলা হচ্ছে যে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য যখন বাবা মার কাছ থেকে সন্তানের দেহে সঞ্চারিত হয় তখন সেগুলো একত্রিত হয়, কিন্তু একত্রিত হলেও সেই বৈশিষ্ট্য বা এদের অ্যালিলও বলা হয়, এগুলো কখনো মিশ্রিত হয় না, বরং যখন গ্যামেট গঠন হয় তখন সেই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। একেই বলা হয় পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তাহলে সহজ করে বললে কি বলা হচ্ছে যে যখন কোনো একটা বৈশিষ্ট্য বাবা মার কাছ থেকে সন্তানের দেহে সঞ্চারিত হচ্ছে তখন তারা একত্রিত হচ্ছে কিন্তু মিশে যাচ্ছে না, পরবর্তীকালে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো আবার পৃথক হতে পারে। এই জন্যই দেখা যায় যে অনেক সময় বাবা মার সঙ্গে তো সন্তানের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্যের সাদৃশ্য দেখা যায়, কিন্তু দাদু দিদিমার সঙ্গেও কিন্তু নাতি নাতনিদের বিভিন্ন বৈশিষ্ট্যের কিন্তু মিল লক্ষ্য করতে পারা যায়। কারণ বাবা মার জিন সেটা তো দাদু দিদিমার কাছ থেকেই এসেছে, আর সেই বাবা মার জিন পাচ্ছে সন্তানেরা, তাহলে সন্তানদের সঙ্গে অনেক সময় দাদু দিদিমার অনেক বৈশিষ্ট্যের মধ্যে মিল লক্ষ্য করা যায়। মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র সেটাকে বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, যে কোনো জীবের দুটো বা তার বেশি জোড়া বৈশিষ্ট্যগুলো যেগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য সেগুলো বাবা মার কাছ থেকে যখন সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তখন সেগুলো একত্রিত হয়, কিন্তু গ্যামেট গঠনের সময় সেগুলো পরস্পর থেকে পৃথক হয়। এটা তো প্রথম সূত্রতেই বলা হয়েছিল। শুধুমাত্র যে পৃথক হয় তাই নয়, এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু স্বাধীনভাবে অন্য যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সব রকম সমন্বয়ে সঞ্চারিত হয়। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? ডমিনেন্ট ক্যারেক্টারস অ্যান্ড রেসেসিভ ক্যারেক্টার। বলা হচ্ছে জিন দু রকমের হয়, একটা সক্রিয় বা ডমিনেন্ট এবং নিষ্ক্রিয় বা রেসেসিভ। যখন দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে নিষেক ঘটানো হয় তখন প্রথম যে অপত্য বংশ, প্রথম যে সন্তানরা তৈরি হচ্ছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না সুপ্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো তাহলে এই পুরো ব্যাপারটা মেন্ডেলের দুটো সূত্র এবং প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা ভালো করে একটা বুঝে নিই। মেন্ডেলের যে পরীক্ষা সেখান থেকে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, মেন্ডেল পরীক্ষা করেছিলেন বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছের। বিশুদ্ধ লম্বা মটর গাছকে তিনি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করেছিলেন। ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য যেটা হচ্ছে লম্বা, এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছ এটা তিনি ডিনোট করেছিলেন স্মল টি দিয়ে। স্মল টি প্রকাশ করছে বেঁটে এই বৈশিষ্ট্যটাকে, আর ক্যাপিটাল টি প্রকাশ করছে লম্বা এই বৈশিষ্ট্যটাকে, এবং এখানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। তাহলে দেখো, এই যে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন বিশুদ্ধ লম্বা মটর গাছ সেখান থেকে ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হচ্ছে, আর বিশুদ্ধ বেঁটে মটর গাছের থেকে স্মল টি গ্যামেট তৈরি হচ্ছে। এরপর এই যে এখান থেকে যখন প্রথম অপত্য জনিত আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্যাপিটাল টি এবং স্মল টি মিশে তৈরি করছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এর বৈশিষ্ট্যটা কীরকম হবে? যেহেতু ক্যাপিটাল টি রয়েছে এবং স্মল টি রয়েছে, আমরা জানি প্রকট বৈশিষ্ট্য কোনটা? লম্বাটা, ক্যাপিটাল টি। তাহলে এখানে যেহেতু ক্যাপিটাল টি রয়েছে তাহলে এখানেও কিন্তু গাছগুলো লম্বা হবে, কিন্তু এটা বিশুদ্ধ লম্বা নয়, এটা হচ্ছে সংকর লম্বা, তাই তো? বিশুদ্ধ লম্বা হলে ক্যাপিটাল টি হলে বিশুদ্ধ লম্বা হতো। এর বৈশিষ্ট্য কিন্তু আমরা লম্বাই দেখতে পাবো, কিন্তু জিনগত যে কম্বিনেশন সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এবার দেখো, যখন এই যে দুটো প্রথম অপত্যজনুর যে দুটো গাছ তার মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন কি হবে, এই যে দুটো বৈশিষ্ট্য লম্বা এবং বেটে এটা এখানে একত্রিত হয়েছিল, কিন্তু পরের জনুতে দ্বিতীয় অপত্য জনুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও গ্যামেটগুলো কিন্তু আবার পৃথক হবে।
তাহলে প্রথম অপত্যজনক থেকে পাওয়া যে গাছ, তার একটা থেকে আমরা ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো গ্যামেট পাবো, অন্য একটা গাছ থেকেও ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো গ্যামেট পাবো। এরপর দেখা যাচ্ছে যে এরা কিন্তু নিজেদের মধ্যে সব রকম সমন্বয়ে যুক্ত হয়ে দ্বিতীয় অপত্যজনক গাছ সৃষ্টি করছে। দেখা যাচ্ছে, দেখো এখানে 4টে গাছ পাওয়া যাচ্ছে। ক্যাপিটাল টি যুক্ত হয়ে দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ তৈরি করেছে। ক্যাপিটাল টি স্মল টি যুক্ত হয়ে শঙ্কর মটর গাছ ক্যাপিটাল টি স্মল টি তৈরি করেছে। এখানেও ক্যাপিটাল টি স্মল টি মিশে তৈরি করেছে ক্যাপিটাল টি স্মল টি। এবং এই যে স্মল টি দেখতে পাচ্ছি, এটা বিশুদ্ধ বেটে মটর গাছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অপত্যজনতে কি হলো, শুধু গ্যামেটগুলো পৃথক হলো তাই না, তারা সম্ভাব্য সকল রকম সমন্বয়ে যুক্ত হয়ে কিন্তু দ্বিতীয় অপত্যজনুর বংশধরদের তৈরি করলো। তাহলে মেন্ডেলের দুটো সূত্রের এক্সপ্লেনেশন নিশ্চয়ই বোঝা গেল। আর আরও বোঝা গেল যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্য যেটা দেখা যাচ্ছে প্রথম অপত্যজনীতে প্রকাশ পাচ্ছে। যদিও দুটো গ্যামেট আছে, কিন্তু লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে বলে এটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এইভাবে মেন্ডেল বিভিন্ন পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এরপর আমরা আসবো যে ব্যক্তি জীবনে পরিবেশের প্রভাব। তাহলে যেমন বংশগতি কোনো একজন ব্যক্তি বা শিক্ষার্থীর জীবনে প্রভাব বিস্তার করে, সেরকম পরিবেশও কিন্তু ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে। এই যে বংশগতি ছাড়া ব্যক্তির চারপাশে যা কিছু ব্যক্তির সংস্পর্শে আসে, তা সব কিছুই কিন্তু পরিবেশের মধ্যেই পড়ে। পরিবেশ মূলত দুই প্রকারের, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশের পার্থক্য, তার জন্য ব্যক্তির দৈহিক গড়ন বা দেহের যে গড়ন, গায়ের রং, পরিশ্রম করার ক্ষমতা এবং জীবনযাত্রার যে পার্থক্য, সেটা লক্ষ্য করা যায় মূলত প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য। আর সামাজিক পরিবেশ বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে মানব সমাজ এবং মানুষের যে অতীত ঐতিহ্য। এই অতীত ঐতিহ্যগুলো ব্যক্তি বাবা মার কাছ থেকেই কিন্তু পায়, বা দাদু দিদিমা বাবা মা তাদের কাছ থেকেই কিন্তু পায়, যেমন জাতি, শিল্পকলা, ধর্ম, সংস্কৃতি, সংস্কার, রীতিনীতি ইত্যাদি। তাহলে কোনো একজন ব্যক্তির জীবনে বংশধারা বা বংশগতি যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেরকম উপযুক্ত পরিবেশও কিন্তু তার বিকাশের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে এবারে আমরা সেই ব্যাপারটা একটু ডিটেলসে দেখব যে ব্যক্তি জীবনে বংশধারা এবং পরিবেশ এর প্রভাব কিভাবে কোনো একজন ব্যক্তিকে এগিয়ে যেতে, তার সমস্ত সম্ভাবনা স্ফুরণ ঘটাতে সাহায্য করে। এরপর আসি বংশধারাবাদীদের সমীক্ষা বা এক্সপেরিমেন্ট বাই হেরিডেটারিয়ান। যারা বংশধারাবাদী, তারা সবসময় এই ব্যাপারটার উপর জোর দিয়েছেন যে বংশধারার প্রভাবই প্রধান কোনো একজন ব্যক্তি বা শিক্ষার্থীর জীবনে, সেখানে পরিবেশের কোনো ভূমিকা নেই। বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন ধরনের সমীক্ষা করে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেগুলো আমরা একটু দেখে নেব যাতে ব্যাপারটা আমাদের বুঝতে একটু সুবিধা হয়। বিভিন্ন বংশধারাবাদীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন গ্যালটন, ম্যাকপারসন, গডার্ড, ডাগডেল এবং টারম্যান। যমজদের উপর সমীক্ষা করেছিলেন নিউম্যান এবং ফেইনগোল্ড। এবং এনারা বিভিন্ন সমীক্ষার সাহায্যে এটাই প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে কোনো একজন ব্যক্তির বিকাশে বংশধারা মুখ্য ভূমিকা গ্রহণ করে। প্রথমেই আসি মনোবিদ গ্যালটনের সমীক্ষা প্রসঙ্গে। মনোবিদ গ্যালটন যে সূত্র দিয়েছিলেন তার সমীক্ষার মাধ্যমে তাকে বলা হয় ল অফ অ্যানসেস্ট্রাল ইনহেরিটেন্স। গ্যালটন ইংল্যান্ডের প্রতিভাবান এবং খ্যাতিমান ব্যক্তিদের উপর সমীক্ষা করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে খ্যাতিমান যে ব্যক্তিদের পরিবার, তাদের মধ্যে অন্তত একজন খ্যাতিমান মানুষ আছেন। তিনি ইংল্যান্ডের প্রায় 997 জন বিখ্যাত ব্যক্তির সন্ধান পেয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে এদের পরিবারের 332 জনই হচ্ছেন বেশ প্রতিষ্ঠিত ব্যক্তি। তাহলে এর থেকে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে বিকাশের ক্ষেত্রে বা ব্যক্তির উন্নতির ক্ষেত্রে কিন্তু বংশধারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাকপারসন তিনি হোমিনি পরিবারের উপর সমীক্ষা করেছিলেন। এই পরিবারের যিনি মাতা বা জননী, তিনি ছিলেন মানসিকভাবে প্রতিবন্ধী এবং পিতা তিনি ছিলেন স্বল্প বুদ্ধিসম্পন্ন এবং দৈহিক প্রতিবন্ধী। তিনি দেখিয়েছিলেন এদের যে 7টা সন্তান, তার মধ্যে 5 জনই ছিল মানসিক প্রতিবন্ধী এবং অপরাধ প্রবণ। এ থেকে তিনি এই সিদ্ধান্তেই এসেছিলেন যে ব্যক্তি জীবনে বংশধারার প্রভাবই কিন্তু প্রধান। গডার্ড তিনি কালিকক পরিবারের কর্তা মার্টিন কালিককের ওপর সমীক্ষা করেছিলেন। তিনি ছিলেন আমেরিকার একজন সৈনিক এবং তার স্ত্রী ছিলেন মানসিক প্রতিবন্ধী। তিনি দেখেছিলেন যে মোট 480 জন ব্যক্তির মধ্যে 143 জন এই পরিবারের ছিল মানসিক প্রতিবন্ধী এবং
46 জন ছিল স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন, 291 জন ছিল গড়ের কাছাকাছি। কিন্তু পরবর্তীকালে মার্টিন যখন একজন বুদ্ধিমান নারীকে বিবাহ করেন বা বিয়ে করেন, তখন দেখা যায় সেখানে 496 জন পরিবারের সদস্যের মধ্যে 2 জন ছাড়া বাকি সবাই ছিল স্বাভাবিক এবং উন্নত বুদ্ধিসম্পন্ন। তাহলে এ থেকেও তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে ব্যক্তি জীবনে বংশধারার প্রভাব কিন্তু প্রধান ভূমিকা পালন করে। মনোবিদ ডাগডেল তিনি জিওক নামে একজন কয়েদির 5টা পুরুষ ধরে তাদের সমীক্ষা করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে এই বংশের বেশিরভাগ মানুষই ছিল জেলখানার কয়েদি, খুনি এবং চোর। টারম্যান 1000 ছেলেমেয়ের বুদ্ধির পরিমাপ করে তাদের পিতামাতা বা বাবা মার বুদ্ধির সঙ্গে সন্তানদের যে বুদ্ধি তার পরিমাপের তুলনা করে সিদ্ধান্ত করেছিলেন যে বাবা মার বুদ্ধির সঙ্গে সন্তান সন্ততির বুদ্ধির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই যে মনোবিদ এনাদের যে সমীক্ষা এটাই প্রমাণ করে যে ব্যক্তি জীবনে বংশধারা প্রধান ভূমিকা পালন করে। যমজদের উপর পরীক্ষার ক্ষেত্রে নিউম্যান এবং ফেইনগোল্ড তারাও কিন্তু দেখেছিলেন যে এক্ষেত্রে বংশধারার প্রভাবই প্রধান ভূমিকা পালন করছে। কিন্তু বংশধারাবাদী যেমন কিছুজন ছিলেন, সেরকম পরিবেশবাদী মনোবিদও বেশ কিছুজন ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াটসন, ইস্টারব্রক, ক্যাটেল, বারবারা বার্কস ইত্যাদি। এর মধ্যে মনোবিদ ওয়াটসন বলেছিলেন যে আমাকে 1 ডজন স্বাস্থ্যবান শিশু দাও এবং তাদেরকে আমার ইচ্ছে মতো গড়ে তোলার সুযোগ দাও। আমি যে কোনো একজনকে আমি আমার ইচ্ছে মতো যে কোনো শ্রেণীর মানুষ করে গড়ে তুলব। তাহলে তিনি এখানে কিন্তু বংশধারাকে একেবারে নস্যাৎ করে পরিবেশের প্রভাবকেই প্রধান বলে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। ইস্টারব্রুক তিনি জিওক পরিবারের যে সদস্য তাদের ক্ষেত্রে দেখিয়েছিলেন যে পরিবেশের যখন পরিবর্তন হয়েছিল তাদের ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। যে জিওক পরিবারের উপর আগেই সমীক্ষা করেছিলেন বংশধারাবাদী মনোবিদ ডাগডেল। মনোবিদ ক্যাটেল তিনি আমেরিকার কয়েকজন বৈজ্ঞানিকদের যে বিভিন্ন বংশগতি বা বংশপঞ্জি বিচার করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে মানুষের যে বুদ্ধির বিকাশ সেটা আর্থিক সঙ্গতি, সুযোগ সুবিধা, সামাজিক পরিবেশ এগুলোর উপর নির্ভর করে। বারবারা বার্কস তিনিও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বা ব্যক্তি জীবনে পরিবেশের প্রভাবকেই কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। মেদিনীপুরের নেকড়ে শিশুর উপর পরীক্ষাতে দেখা গিয়েছিল যে 2টো শিশু যারা নেকড়ের কাছে বড় হয়েছিল, নেকড়ের মতন শব্দ করতো, কাঁচা মাংস খেত, তাদেরকে জঙ্গল থেকে নিয়ে এসে যখন হাসপাতালে স্থানান্তরিত করা হলো তখন একটা শিশু মারা যায়, কিন্তু অপর শিশু হাসপাতালে ভর্তি করা হলেও সে পরবর্তীকালে সহজ জিনিসও কিন্তু শিখতে পারেনি। এই পরীক্ষাও পরিবেশবাদীদের মতকেই সমর্থন করে যে মানব শিশু হলেও যেহেতু পরিবেশের প্রভাব তার উপর পড়েছিল, নেকড়ের কাছে সে বড় হয়েছিল, তাই সে পরবর্তীকালে কিন্তু সহজ অভ্যাসগুলোও আয়ত্ত করতে পারেনি। আর গ্লাডিস ও হেলেন ছিলেন 2টি সমকোষী যমজ যারা 18 মাস বয়সে কোনোভাবে পৃথক হয়ে যায় এবং ভিন্ন পরিবেশে বা আলাদা পরিবেশে মানুষ হয়। পরবর্তীকালে দেখা যায় 35 বছর পর হেলেন গ্ল্যাডিসের চেয়ে বুদ্ধি, সৌন্দর্য, আত্মবিশ্বাস, আচার আচরণ, মানসিক সামর্থ্য সব দিক থেকেই এগিয়ে থাকে। তাহলে এক্ষেত্রেও কিন্তু জন্মসূত্রে একই হলেও সমকোষী যমজ হলেও তাদের উপর পরিবেশের প্রভাবকে কিন্তু উপেক্ষা করা যায় না। এরপর আমরা আসি ব্যক্তি জীবনে বংশধারা এবং পরিবেশের গুরুত্ব। তাহলে আমরা দেখলাম যে বংশধারাবাদীরা যেমন ব্যক্তি জীবনে বংশধারার প্রভাবকেই প্রাধান্য দিয়েছেন, সেরকম পরিবেশবাদীরা ব্যক্তি জীবনে পরিবেশের প্রভাবকেই প্রধান বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে কোনো একজন ব্যক্তির জীবনে কোনো একটার প্রভাব কিন্তু মুখ্যত আমরা বিবেচনা করতে পারি না। প্রকৃতপক্ষে কোনো একজন ব্যক্তির এগিয়ে যাওয়ার পথে, ব্যক্তি জীবনে বিকশিত হওয়ার পথে পরিবেশ এবং বংশধারা সমানভাবে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উডওয়ার্থ এবং মার্কুইস বলেছেন যে ডেভেলপমেন্ট বা বিকাশ এটা প্রকৃতপক্ষে বংশধারা এবং পরিবেশ এর গুণফল, এটা কিন্তু সমষ্টি নয়। এটাও পরীক্ষাতে আসে যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, বিকাশ সমান হচ্ছে বংশধারা গুণিত পরিবেশ, অর্থাৎ বংশধারা এবং পরিবেশের গুণফল হলো বিকাশ বা ডেভেলপমেন্ট। সব শেষে আসি বংশধারা ও পরিবেশের শিক্ষাগত তাৎপর্য, এডুকেশনাল সিগনিফিকেন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে কোনো একজন ব্যক্তির জীবনে যেমন বংশধারার প্রভাব রয়েছে, তেমনি সেখানে কিন্তু পরিবেশের প্রভাবও রয়েছে, তাকে কিন্তু কোনো রকমই উপেক্ষা করা যায় না।
তাহলে এই যে বংশধারা এবং পরিবেশ সম্মিলিতভাবে কিভাবে শিক্ষককে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে সাহায্য করে সেটা এবার আমরা দেখি। যেহেতু প্রত্যেকটি শিশুই পৃথক বংশধারা নিয়ে আসে, পৃথক পরিবেশ থেকে উঠে আসে এবং আমাদের শিক্ষার অঙ্গনে বা বিদ্যালয়ে তারা সবাই একত্রিতভাবে একত্রে অবস্থান করে, তাই সেক্ষেত্রে শিক্ষককে কিন্তু বুঝতে হবে যে শিক্ষার্থীদের মধ্যের এই পার্থক্য, যে কারা অত্যন্ত বুদ্ধিমান, কারা গড় বুদ্ধিসম্পন্ন এবং কারা বিশেষ চাহিদা সম্পন্ন। শিক্ষককে আরো বুঝতে হবে যে সমস্ত শিশুদের কাছ থেকে কিন্তু একই রকমের সম্ভাবনা আমরা প্রত্যাশা করতে পারি না, কারণ তাদের বংশধারা আলাদা, তারা পরিবেশ তাদের ক্ষেত্রে আলাদা। শিশুদের ক্ষমতা, তাদের প্রবণতা, আগ্রহ, মনোভাব, তাদের যে ব্যক্তিত্ব, এগুলো বিচার করে কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাশা স্থির করতে হবে। এবং এই যে শিশুদের মধ্যে যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো, সেগুলো সর্বোচ্চ মাত্রায় বিকশিত করার জন্য শিক্ষককে কিন্তু বিশেষ পরিবেশ রচনা করতে হবে, বিশেষ পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বংশধারা এবং পরিবেশ প্রত্যেকটা শিশুর ক্ষেত্রেই পৃথক, তাই ব্যক্তিগত পার্থক্যের নীতিকে শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে। কিভাবে? না, এই যে শিক্ষার্থীদের যে সম্ভাবনাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে শিক্ষককে, তাদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীবিভাগ করতে হবে, সঠিক পাঠ্যক্রম নির্দেশ করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বা সমজাতীয় শিক্ষার্থীর জন্য, সঠিক শিক্ষণ পদ্ধতি স্থির করতে হবে। বিভিন্ন ব্যক্তির মধ্যে যে পার্থক্য বা ব্যক্তির স্বাতন্ত্র্যের নীতিকে সমর্থন করেছিলেন ডাল্টন, তাই তো? তাহলে সেই ডাল্টনের নীতি, ইউনেস্কো পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম ভিত্তিক শিখন, এগুলো ব্যবহার করতে হবে। এই যে ব্যক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি, তার কিছু কৌশল রয়েছে, যার মধ্যে রয়েছে যে শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা কম রাখতে হবে। কম না রাখলে তো প্রত্যেকটা শিক্ষার্থীর দিকে নজর দেওয়া যাবে না। যখন বাড়ির কাজ দেওয়া হবে তখন প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু ক্ষমতা বিবেচনা করে তার বাড়ির কাজ দিতে হবে এবং কম মেধাসম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী, তাদের সংশোধনী শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তির যে স্বাতন্ত্র্য তাকে স্বীকার করে নিয়ে, বংশধারা এবং পরিবেশগত কারণে প্রত্যেকটা ব্যক্তির স্বাতন্ত্র্য স্বীকার করে নিয়ে সেই অনুযায়ী তাকে শিক্ষিত করতে হবে বা তার পরিবেশ রচনা করতে হবে তার বিকাশের জন্য। এবং এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিভা স্ফুরণে কিন্তু শিক্ষক তাদের সাহায্য করতে পারেন। বংশধারা এবং পরিবেশের এই পার্থক্যকে মাথায় রেখে যদি শিক্ষকেরা শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা গ্রহণ করেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা তাদের মতো করে সর্বোচ্চ বিকাশের স্তরে নিশ্চয়ই পৌঁছতে পারবে, তাই তো? তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।